হ্যালো বন্ধুরা, তো শান্তিনিকেতনের এই পর্বে আপনারা দেখবেন কালিকাপুর রাজবাড়ির স্থানীয় ইতিহাস এবং প্রায় 350 বছরেরও পুরনো রাজবাড়ি। ভুলভুলাইয়া সিনেমার মঞ্জুলিকা বা রাজমহল সিনেমার চন্দ্রমুখীর নাম তো অবশ্যই শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো চন্দ্রমুখী কি সত্যি একটা বাস্তব চরিত্র? আজও কি অস্তিত্ব রয়েছে সেই জমিদার বাড়ির? আসলে কি ঘটেছিল চন্দ্রমুখীর সাথে? চলুন একটু খুঁজে দেখা যাক ইতিহাসটার সঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজারও চেষ্টা করব। ভারতীয়দের কাছে একটা ভৌতিক চরিত্র প্রথমেই নাম যার উঠে আসে সে হলো চন্দ্রমুখী। চন্দ্রমুখী আর বসন্ত কুমারের প্রেম কাহিনী দাগ কেটে গেছে বহু দর্শকের মনে। তাই তো হয় এতগুলো বছর কেটে যাওয়ার পরেও চন্দ্রমুখীকে নিয়ে মানুষের এক ফোঁটাও আগ্রহ কমেনি। চন্দ্রমুখী নিয়ে বিভিন্ন লেখালেখি ভিডিও দেখার পর ঘটনার কোনো সত্যতা জানতে না পারার কারণে বেরিয়ে পড়লাম তার সত্য খুঁজতে। সামাজিক মাধ্যমে বিভিন্ন দেখা ভিডিও এবং তথ্য অনুযায়ী রাজবাড়ির রাজকন্যা ছিলেন চন্দ্রমুখী। তার সঙ্গে থাকবে প্রায় 400 বছরেরও পুরনো নীলকুঠির অত্যাচারিত কঠোর ইতিহাস, যা আজও না জানি কত না রক্তের দাগের সঙ্গে সেই ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। এই সমস্ত ঘটনা এবং কালিকাপুর রাজবাড়ির সাক্ষী হতে চলুন আমরা আপনারা একসঙ্গে বেরিয়ে পড়ি আমাদের কালিকাপুর রাজবাড়ি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে নারী মূর্তি দেখতে পাচ্ছেন, নারী মূর্তি কে, তার সমস্ত ইতিহাস এবং তথ্য আমরা আজ এই ভিডিওর মাধ্যমে খুঁজে বার করব। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে দেন আর দেখতে থাকুন এই এপিসোডটি, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। এখন কফি বানাচ্ছি, ঠিক আছে? তোমাদের বৌদি এখন টেস্ট করবে, টেস্ট করে বলবে কেমন হয়েছে কফিটা। চলো শুরু করো। দারুণ হয়েছে। বলেন কি? এই কাপগুলো হ্যান্ডেল নেই না, কাপগুলোই এত সুন্দর। এখানে পুঁতি টুতি দেওয়া আছে, তাই না? আমরা ভাবছিলাম যে কাপে বোধহয় হ্যান্ডেল নেই, কি বলো? কিন্তু হ্যান্ডেল আছে। এটা কফিটা দেখো, কালারটা দেখেছো? অসাধারণ অসাধারণ। চলো তোমাদের বৌদির কাছ থেকে জেনে নেওয়া যাক যে উনি যে ম্যাডাম আজকে এলেন আমার পিলিয়ন হিসেবে, তো কেমন লাগলো ওনার। মানে এই যে ডিস্টেন্সটা কভার হলো 150 কিলোমিটার টোটাল এলাম, তাই তো? আমরা 150 কিলোমিটার কেমন স্টার্টিং থেকে এবং এন্ড পর্যন্ত তোমার কেমন লাগলো জার্নি করে, এবং এই বাইকে এখনও মডিফিকেশন করানো হয়নি, কেমন লাগলো তোমার? আমার তো জানি খুবই ভালো লেগেছে, কিন্তু সিঙ্গুর থেকে বর্ধমান পর্যন্ত রাস্তাটা মোটামুটি খুব ভালো ছিল। বর্ধমানে 116 ধরে তারপর রাস্তাটা আসার জন্য একটু হয়তো খারাপ ছিল, ওইখানটা একটু কষ্ট হয়েছে। তারপর মোটামুটি জার্নি ভালোই হয়েছে। তো যাই হোক, ওভারঅল ভালো লেগেছে। আর এই তোমার ফার্ম ভিলা রিসর্টটা কেমন লাগলো? এটা খুব ভালো লেগেছে। কোপাই ফার্ম ভিলা, তাই তো? খুব ভালো লেগেছে। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো? দারুণ সুন্দর। মানে তুমি আমাদের দর্শকদের কি বলবে, যে আসতে বলবে এখানে? হ্যাঁ, এখানে আসতে বলবো। এখানে খুব ভালো, ব্যবহারও পরিবেশটা খুব ব্যবহারও সুন্দর, খুব ভালো। ব্যবহারও খুব ভালো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে তোমাদের 24 তারিখ, মানে কালকে দোল 25 তারিখ, আজকে 24 তারিখ। আমাদের মোটামুটি আশা করছি যে আধ ঘন্টা 1 ঘন্টার মতো সমস্ত কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে দেখা হবে ওই রুমে গিয়ে, নেক্সট রুমে গিয়ে ওখানকার রুম ট্যুর দেবো। আর আমরা আজকে সারাদিন কেমন শান্তিনিকেতনটা কাটালাম, কি কি জায়গা ঘুরলাম, কোন কোন আনএক্সপ্লোর্ড যে স্পেসগুলো আছে সেইগুলো ঘুরলাম, সেইগুলো দেখবো। তথাকথিত সবাই যেগুলো ঘোরে সেরকম জায়গা আমি দেখাবো না, একটু আননোন ডেস্টিনেশন, মানে অফবিট ডেস্টিনেশনস। এবার যেহেতু কালকে বাইক চালিয়ে এলাম, ওই জন্য কালকের দিনটা একটু রেস্ট দিয়েছিলাম। আজ থেকে আস্তে আস্তে জার্নি স্টার্ট করব এবং বিভিন্ন লোকেশন এক্সপ্লোর করব। যেমন ধরো কঙ্কালীতলা মায়ের মন্দির, এগুলো তো আশা করি তোমরা সবাই দেখেছো, তাও চেষ্টা করবো একবার যাবার। বাট অফবিট প্লেসগুলো আমি একটু মোর ওভার এই ভিডিওসে রাখবো, আর বাকিগুলো তোমরা দেখতে থাকো। আর যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো, ডেফিনেটলি লাইক করো। আশা করি তোমরা ফার্স্ট পার্ট দেখে নিয়েছো তো, এপিসোড ফার্স্ট। যদি এখনো না দেখে থাকো, দেখো নিচে লিঙ্ক আসছে, এপিসোডটাকে দেখে নাও, ফার্স্ট এপিসোডটা, যেটা হচ্ছে আমরা শান্তিনিকেতন কিভাবে এলাম, কিভাবে রুম খুঁজলাম, আর কালকে সারাদিন কি করেছিলাম, মানে শনিবার দিন। তো চেক আউটের টাইম এখন হয়ে গেল, এখন বাজে মোটামুটি 10টা। চেক আউট টাইম করতে চলে যে সিগনেচার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চেক আউট সিগনেচার। এখন দাদা বিল প্রিপেয়ার করছেন, ঠিক আছে? এবার দেখছি যদি লাখে বিল হয় তাহলে ইএমআই দিয়ে দেবো, না হলে ক্যাশে পেমেন্ট করবো, ঠিক আছে? যা খাওয়া দাওয়া হয়েছে হয়তো লাখ হয়ে যেতে পারে। তো দেখে এখন কত বিল হয়েছে, এক্সট্রা হয়েছে। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন হোটেলে গিয়ে। তোমাদেরকে ছুটে আর যেতে হবে না, তোমরা ট্রানজিশনের মাধ্যমে গিয়ে দেখে নেবে। 1 2 বেরিয়ে পড়লাম কোপাই ফার্ম ভিলা, আমাদের যে প্রথম দিনের রিসর্ট ছিল সেখান থেকে। নেক্সট রিসর্ট সেটা হচ্ছে আমাদের নিরিবিলি, সেটা আমাদের নিয়েছিলাম রজতপুরে, যেটা আমাদের প্রথম কোপাই ফার্ম ভিলা। ওখান থেকে প্রায় 12 কিলোমিটার থেকে 14 কিলোমিটারের পথ। তো পাড়ি দিলাম আমরা নতুন
রিসর্টের দিকে এবং নতুন আস্তানার খোঁজে। তো চলুন। এই দেখো পুরো মাঠের মধ্যিখানে একটা মানে পুরো একদম গ্রাম মতো জায়গায়, জায়গাটার নাম হচ্ছে রজতপুর। রজতপুরে এই রিসর্টটা হচ্ছে নিরিবিলি রিসর্ট। নীলি না, NIRI, নিরিবিলি। এই রিসর্টে আছি, তো আইসোলেশনে আছি বলে, কোয়ারেন্টাইন চলছে, বাইরে করোনা টোনা চলছে বলে আমরা দূরে নিয়েছি, বুঝতে পারছো তো? ব্যাপার। এখন যাচ্ছি এখান থেকে 31 কিলোমিটার দেখাচ্ছে কালিকাপুর রাজবাড়ি, মানে ইলাম বাজার হয়ে যাব। দেখি তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো, ভিউটা আমি শেয়ার করবো ইলাম বাজারে, ওটা কেমন লাগলো না লাগলো। মোড়গ্রাম ইলাম বাজারের পথ ধরে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এবার চলতে শুরু করলাম আমাদের রাজবাড়ির উদ্দেশ্যে। চলুন, সঙ্গে থাকুন। ইলাম বাজার রোডটা সামনের দিকে যাস্কাই ঢুকছে, তার সামনে এটা একটা হাট টাইপের বসেছে। তো ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে বোলপুর কবি জয়দেব রোড। এই যে বোলপুর কবি জয়দেব রোডের পাশেই একদম হাট বসেছে। আমাদের এখন ওয়েট করার টাইম নেই, আমরা চলে যাব আগে। চারপাশে সুদূর বনানী আর মধ্যিখান দিয়ে চলে যাচ্ছে টারম্যাক কালো পিচ ব্ল্যাক রোড। এই ধরনের কম্বিনেশনে গাড়ি চালিয়ে তার একটা আলাদাই অনুভূতি এবং আলাদাই একটা মজা পাওয়া যায়। এই মোড়টা দিয়ে ঠিক বাম দিকে আমরা বেঁকে গেলাম, দিয়ে আমরা চলে গেলাম এবার কালিকাপুরের উদ্দেশ্যে। গয়নার বাস্ক, গুপ্তধনের সন্ধানে বা রসগোল্লা সিনেমাগুলোর কথা কি মনে পড়ে? হ্যাঁ, এটাই সেই জায়গা। কিন্তু আমরা আজকে সিনেমার কথা ভেবে আসিনি, ইতিহাস সংস্কৃতিকে কিছুটা তুলে ধরতে এসেছি। আর সেই কথা ভেবেই আমরা এই পথে। আমি ভারতের পূর্ব বর্ধমান জেলার অবস্থিত কালিকাপুর রাজবাড়ি নামক একটি জায়গায় এসেছি আজকে। কালিকাপুর রাজবাড়ি নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন পরমানন্দ রায়, যিনি তৎকালীন বর্ধমানের রাজার মন্ত্রী ছিলেন এবং নিজেকে এলাকার জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রথমে তিনি অজয় নদীর অববাহিকায় অবস্থিত মৌখিরা গ্রামে অবস্থান করতেন, কিন্তু মৌখিরা বন্যাপ্রবণ এলাকা হওয়ায় তিনি কালিকাপুর জঙ্গলের উঁচু ময়দানের মাঝখানে তার প্রাসাদ ঘর নির্মাণের সিদ্ধান্ত নিলেন। সেখানে তিনি তার স্বপ্নের বাড়ি তৈরি করেন। তার 7 ছেলের জন্য 7টি ভাগসহ এক একটি বাড়ি, সঙ্গে একটি দুর্গা দালান, তাতে দেবী দুর্গার নিবেদিত মন্দির এবং একটি নাট্য মন্দির বা নৃত্য ঘর তৈরি করেছিলেন 7 ছেলের জন্য। রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথে যেটি আমাদের প্রথমে আকৃষ্ট করেছিল তা হলো কিছু জরাজীর্ণ স্তম্ভ। এগুলো ছিল নাট্য মন্দিরের স্তম্ভ। কালিকাপুর রাজবাড়ির তত্ত্বাবধায়ক আমাদের জানান, নাট মন্দিরের ছাদ অনেক আগেই নাকি ধসে পড়েছে, তাই শুধু স্তম্ভগুলোই আজকে ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। তিনি আরও বলেন, দুর্গাপুজোয় আগেই দিনগুলোতে নারীরা নাট মন্দিরে দাঁড়িয়ে দুর্গাপুজোর অনুষ্ঠান দেখতেন। আমরা তারপর স্তম্ভ পেরিয়ে বিল্ডিংয়ের ওপরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম। সেখান থেকে স্তম্ভগুলির ওপরের দৃশ্য ছিল মনোমুগ্ধকর। সেখান থেকে আমরা আরেকটি পরিত্যক্ত ভবন দেখতে পেলাম, যেটি রাজবাড়ির একটি অংশ, এবং একবার দেখার সিদ্ধান্ত নিলাম। এটি ছিল এক সময়ের আড়ম্বরপূর্ণ ভবনের ধ্বংসাবশেষ, কিন্তু সেটি আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তা হলো জানালায় থাকা সেই যে মহিলা, সেই যে একটি দৃশ্য, সেই যে একটি আপনার এমব্লেম, তা প্রচণ্ড আকৃষ্ট করেছিল। পরে আমরা জানালার সেই সমস্ত ঘর দিয়ে থাকা সেই যে উঁকি মারছেন উনি, সেটা দেখলাম। তো ঘটনার সত্যতা যাই হোক না কেন, আমাদেরকে এটাই ধরে নিতে হবে, হয়তো কোনো এক ইতিহাসের পাতায় আজও লুকিয়ে আছে আমাদের চন্দ্রমুখী এবং বসন্ত কুমারের সেই প্রেমের কাহিনী, যেটা হয়তো আমরা আজও কেউ জেনে উঠতে পারিনি, বা হয়তো সেভাবে জানবার আমরা চেষ্টাও করিনি বা আগ্রহ দেখাইনি। ইতিহাসের হয়তো কোনো এক পাতায় সেই আগ্রহ আমাদের আজকে লুকিয়ে পড়েছে। সেই পাতা আমাদের খুলে দেখতে গেলে অবশ্যই কোনো ঐতিহাসিক বা তাদের সাহায্য আমাদের নিতে হবে। তো যতটুকু আমরা এই ভিডিওতে দেখালাম বা যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করতে পারলাম আশেপাশের স্থানীয় বাসিন্দাদের থেকে, এবং যিনি ভদ্রমহিলার সঙ্গে কথা হলো, দিদার সঙ্গে, ওনার যে স্বামী উনি হলেন 8ম পুরুষ মানে বংশধর। তো উনি হচ্ছেন যিনি জমিদার ছিলেন পরমানন্দ রায়, ওনার নাতি বলতে পারেন। তো তাদের কাছ থেকে যা নিউজ পেলাম বা যা যা সংগ্রহ করতে পারলাম তথ্য, সেগুলি আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো এটা গা ছমছমে পরিবেশ, এবং এই ধরনের জায়গায়
মানে প্রচণ্ড বিপদাশঙ্কুল, এদিক ওদিক ঘুরে বেড়ানো এবং সমস্ত কিছুই জীবনে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আপনাদেরও রিকোয়েস্ট, এদিক ওদিক যাবেন না এই সমস্ত বাড়িতে ভিজিট করতে গেলে, কারণ এগুলো হচ্ছে অনেক পুরনো বাড়ি, এগুলো একটা মানে অনেক পুরনো আর্কিটেক্ট। তো সাবধানে যাতায়াত করবেন আর দেখতে থাকুন আগের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই এপিসোড। এই সমস্ত কিছুর পাশেও পরমানন্দ রায় আমাদের দেওয়ানি থেকে এবং আমাদের জমিদারিত্ব পাওয়ার পর উনি 7 ছেলের জন্য জঙ্গল কেটে 7 মহলা বাড়ি বানিয়েছেন, সে কথা আমি আগেই বলেছি। তার সঙ্গেও ছিল দুর্গা দালান এবং জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দিরের যে আপনারা মন্দিরটা এখন দেখছেন, এটা বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তখনকার দিনে তৈরি করা, আজ থেকে প্রায় ধরে রাখুন 400 বছর, 350 থেকে 400 বছর। হ্যাপি হোলি। তো দাদুই উনি হলেন মেন বংশের লোক আর কি, ঠিক আছে, মানে আর উনি হলেন দিদা, মানে হাজব্যান্ড আর ওয়াইফ আর কি। তো থ্যাংক ইউ দিদাকে এবং দাদুকে যে ওনারা অ্যালাউ করলেন ভিতরে আসবার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ। এমনি আমি অনেকক্ষণ ধরে বললাম যে দিদা বললেন তাহলে তোমরা যখন এসছো বাইরে থেকে চলো কিছু জেনে নিই, মানে অবশ্যই ডেফিনেটলি বলবো। তো মানে দিদা আপনি এদিক থেকে খুবই উনি বললেন যে ঠিক আছে বাইরে থেকে এসো, তোমরা দাঁড়াও দেখে নাও, কোনো ব্যাপার না। তো এই দেখো এটা হচ্ছে ওনারা এখন বসতি, মানে ওনারা আছেন এই জায়গাটায়, এটা হচ্ছে মানে সপ্তমহল, তাই টোটাল 7টা মহল আছে, 7টা মহলের মধ্যে এটা একটা মহল আছে। তো এখন ওনারা বাস করছেন, আর বাকি পূর্বপুরুষ যারা ছিলেন তারা সব আজকে অতীত হয়ে গেছে। তো এই জায়গাটা তোমরা দেখো কি অবস্থা। আর ও বাবার নাম ছিল পরমেশ্বর। আচ্ছা, এ হচ্ছে বড় ভাই। এইরকম 7টা বাড়ি আছে, 7টা বাড়ি আছে এরকম, 7টা বাড়ি। বাপরে, আচ্ছা। এরকম এর থেকে পেছন এটা দিকে বাড়িটা কতদিনকার দিদা হলো, মানে বাড়িটা কতদিন? 370-75 হলো। বাপরে, 350 বছর উপরে। 350 কবে বেরিয়ে গিয়েছে। কি বাপরে, এখানে দুর্গাপুজো হয় বড় করে? বিশাল ধুম হয় আমাদের, এখনো পর্যন্ত চলছে। এর পরের পরিস্থিতি কি হবে জানি না। আর এই মোটামুটি সবাই রটাচ্ছে একটা ভূত টুতের ব্যাপার, যে ওই চন্দ্রমুখী বসন্ত কুমার না কিছু কিছু না ওসব কিছু না। আচ্ছা, কোনো রকম ভয় টয় কিছু না, ব্যাপার নেই? আপনারা কিছু কই, আমরা এতদিন রয়েছি, আমি তো 50 বছর এসেছি। 50 বছর? আমার বয়স কম হলো কি 65-66 বছর বয়স হলো আমারই। বাপরে, খেলো তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? সেই তো। তা আপনি যদি বাড়ি সম্পর্কে আর কিছু বলেন একটু খুব ভালো হয়, মানে অজানা কিছু কথা যেগুলো আপনি বলেন। অজানা কথা আর কি বলবো, এই তো 7 ভাইয়ের মধ্যে এই তো আমরাই একমাত্র এই বাড়িটাতে থাকি, আর ওই সামনের একটা বাড়ি রয়েছে থাকে, আর আসছে সবাই এখানে সবাই, কিন্তু এই সব সামনে বাড়ি, ওইদিকে পেছন দিকে, ওই পেছন দিকে সবাই বাড়ি করেছে, এই বাড়িগুলো সারায় না। আচ্ছা, না, আর ওনারা এসেছেন মৌখিরা থেকে এসেছেন তাই তো? না, মুখুরা না, এদের আসল বাড়ি ছিল, এদের কাটোয়া ঘুমাই বলে বাড়ি ছিল, তারপর মুখুরো তো এরা থাকতো, এদের বাড়ি ছিল এখানে, জঙ্গল কেটে বাড়ি করেছে এগুলা। ও, এটা জঙ্গল কেটে বাড়ি এরা। ও, হ্যাঁ, এই বড় ভাইয়ের নাম ছিল কৈলাসপতি রায়, কৈলাসপতি রায়, আর তার বাবার নাম ছিল পরমেশ্বর রায়। তা এটা কি জমিদার না রাজা? না, এরা জমিদার ছিল। জমিদার ছিল। আচ্ছা, মানে এই জায়গাটা অনুযায়ী নামকরণ আর কি। এই বাড়ি করার পর দুর্গা মন্দির করেছে, দুর্গা মন্দির পর শিব মন্দির করেছে, এই সব এনারই, এই 7 ভাই। বাপরে, তা আপনি যদি এসে গেছেন এখানে প্রায় 50 বছর হতে চললো এই বাড়িটা এখনো পর্যন্ত। আপনি কত নম্বর? না, আমরা হচ্ছে বড় ভাইয়ের বংশধর আর কি, আর ওইটা 6 ভাইয়ের সব আছে, সব এখানেই আছে, সব আমার মতনই বংশধর সব রয়েছে। আমার মতন অসাধারণ। কাজের মেয়ে থাকে, ছেলে থাকে, আর মেয়েদের বিয়ে থাকে। ছেলে বলতে যিনি এলেন? হ্যাঁ, ওটা আমাদের জামাই। জামাই? ও আচ্ছা, হ্যাঁ, এই যে দাদু। তো থ্যাংক ইউ সো মাচ দিদা, আপনি সমস্ত কিছু শেয়ার করলেন ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ। একটুখানি ঘুরে নিই জাস্ট। উনি সমস্ত ডিটেলস শেয়ার করলেন যে এই ঘরের এই জায়গার যে ইতিহাস সেটা আর কি বললেন। এদিকটা ইউজ করে না তো, পতিত হয়ে গেছে। ওটা ভেঙে গেছে, এদিকটা ভেঙে গেছে, সব ভেঙে গেছে সব। শুধু সামনে পোর্শনটা ইউজ হয়। ও, ভিতরে এসব জায়গায় কি আর আসা যায়? নীলকর সাহেব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার এই অত্যাচার এবং দুর্বিষহ নিপীড়ন, তার সব কিছুরই আজ সাক্ষী এই নীলকুঠি। আসুন জেনে নেওয়া যাক।
জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা। স্থানীয়রা এই পোড়া বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে। আউশ গ্রামের কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীর কাছে কার্যত একটা হানাবাড়ি হিসেবে পরিণত হয়েছে। রাতে তো বটেই, ভূতের ভয়ে দিনের বেলাতেও অনেকে এড়িয়ে চলেন এই এলাকা। আউশগ্রাম 2 ব্লকের কালিকাপুর ও মৌখিড়া গ্রাম। সেখানে ঘন জঙ্গলে ঘেরা 3 তলা একটা বাড়ি, চওড়া দেয়ালে চুনচুরকির গাঁথনি, পলাস্তেরা এখন ভেঙে পড়েছে, ছাদেরও অস্তিত্ব নেই। দরজা জানালা যে কবেই চুরি হয়ে গিয়েছে তা জানা নেই। তবে সেখান থেকে মাঝে মাঝে উঁকি দেয় সাহেবী ছোঁয়া আর ভাঙা প্রাসাদের মাঝে এক ফালি আকাশ। নীলকুঠির কাছে রয়েছে একটা বড় দিঘি। সেই চাঁদনি দিঘির চারধারে বাঁধানো ঘাট, তার 4-5 বিঘে তো আয়তন হবেই। স্থানীয়দের দাবি, হাজার অনাবৃষ্টিতেও নাকি দিঘির জল কখনো আজ পর্যন্ত শুকিয়ে যায়নি। বহু আগে দিঘির পাড়ে আমবাগান ছিল, এখন আর সেসব অতীত। স্থানীয়দের কথায় চাঁদনি রাতে স্নান করতে কালিকাপুরের জোয়ান মদ্যরা কেউ গেলে মহিলারা সেই দিঘির ধার ঘেঁষে না। গ্রামবাসী বিমল দাস, রবিক বাগদি, কিছু কিছু লোকেদের কাছ থেকে আমরা সেই সমস্ত খবরই পেলাম। তাছাড়াও রয়েছে অনেক ভুতুড়ে ঘটনার সাক্ষী কালিকাপুরের এই নীলকুঠি। কেন হবে না? আজ থেকে 250 বছরের পুরনো এই নীলকুঠি। শোনা যায় তখনকার দিনে নীলকর সাহেবরা অত্যাচারের মাধ্যমে কৃষকদের কাছ থেকে জোর করে ফলিয়ে নিত নীল, এবং যদি সেটা তারা করতে না পারত তাদের উপর চলতো অকথ্য অত্যাচার এবং সঙ্গে অন্ধকূপের মতন শাস্তি, যেখানে ছোট্ট একটি ঘরের মধ্যে তাদের লুকিয়ে রেখে দম বন্ধ করে মেরে ফেলা হতো এবং সেখান থেকে ফেলে দেওয়া হতো একদম নিচে, এবং তাদেরকে কেউ সন্ধান পেত না। এবং তাদের নীলকুঠির পোড়ো বাড়ির আশপাশে এখনও রয়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি বড় বড় চৌবাচ্চার ধ্বংসাবশেষ। সেই সব চৌবাচ্চায় নীল গাছ ডুবিয়ে রেখে নীল তৈরি করা হতো। স্থানীয় মানুষদের দিয়ে সেই কাজ করানো হতো বলেই মনে হয়। কখনো পিঠে পড়তো চাবুক, অত্যাচারে কেউ মারা গেলেও দেহ নিখোঁজ হয়ে যেত, গুম করে দেওয়া হতো নীলকর সাহেবদের তৈরি সেই কুয়োয়। সে অন্ধকূপ থেকে নাকি এখনও ভেসে ওঠে আরও আত্মার চিৎকার, কাজে নাকি শুনতে পাওয়া যায় কালিকাপুরের বাসিন্দারা। তাই নীলকুঠি ঘিরে রয়েছে অসংখ্য সেই ধরনের ভুতুড়ে গল্প এবং শিরশিরানি ভয়। অমরপুর পঞ্চায়েত এবং গ্রামবাসীর সেই সমস্ত ঘটনা আমরা আজও সাক্ষী। সবই তো জানলেন ইতিহাস সম্পর্কে, এবার চট করে জেনে নেওয়া যাক কালিকাপুর রাজবাড়ি কিভাবে আসবেন। বসুধা জায়গাটা যে পরিচিত, তার জন্য আপনাকে প্রথমত মোরগাম পানাগড় যে স্টেট হাইওয়ে আছে SH14, সেটার টারম্যাক রোড ধরে চলে যেতে হবে আপনাকে ইলামবাজারের উদ্দেশ্যে। ইলামবাজার আপনার যে মার্কেটটা পড়বে, মার্কেটটা আর একটুখানি দূরে অতিক্রম করেই আপনি পেয়ে যাবেন অজয় সেতু। অজয় সেতুটার এদিকটা হলো আপনাদের বর্ধমান, আর সামনের দিকে আপনি এগিয়ে গেলে চলে যাচ্ছেন বীরভূম। সেখান থেকে ঘুষখরা মোড় থেকে বা 11 মাইল বাস স্ট্যান্ড থেকে আপনি বাঁদিকে চলে গেলেন, মানে টুয়ার্ডস দুর্গাপুরের দিকে যেতে আপনি বাঁদিকে নিয়ে নিলেন, চলে গেলেন এবার আপনার কালিকাপুর বসুধা মৌখিরা কালিকাপুর রোডটার দিকে। এবার সেখান থেকে একটা বাস স্ট্যান্ড পাবেন, পুরো বাস স্ট্যান্ড। সেখান থেকে বাঁদিকে চলে গেলে আদুরিয়া ফরেস্টের ভিতর থেকে চলে আসবেন সোজা আপনি কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স, অথবা গুগল ম্যাপে টাইপ করতে পারেন কালিকাপুর তবে আপনারা দেখলেন কালিকাপুর রাজবাড়ি, নীলকুঠি এবং সঙ্গে চন্দ্রমুখীর সমস্ত ইতিহাস। এবং এখন আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে আবার, কারণ আমাদের আজকে দিনের জার্নি এখানেই সমাপ্ত হতে চলেছে। তো স্টেশনে ভাবলাম একটুখানি রাতটা কাটিয়ে দিই এবং আপনাদের কিছু স্টেশনের সম্পর্কে এবং জায়গাটা সম্পর্কে আর একটু জানিয়ে দিই, মানে একটু অজানা তথ্য। তো জেনে নিন, আসুন। অনেকদিন স্টেশনে আসিনি, স্টেশনে এলাম শান্তিনিকেতনে। ঠিক আছে, স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে শান্তিনিকেতন স্টেশনটা। এখন একটা ট্রেন এলো, ট্রেনটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা, কারণ আমরা তো বাইকে ঘুরি সবসময়, যেখানে ঘুরি সাধারণত ট্রেনে ফেনে যাতায়াত করি না। শান্তিনিকেতন বোলপুর স্টেশনটাকে কী সুন্দর সাজিয়েছে দেখো, একদম অসাধারণ। এখানে গাছপাছ দিয়ে সামনেটার এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে। তোমরা যদি ট্রেনে যাতায়াত করো বা মেলে আসো শান্তিনিকেতন, আমরা তো ডেফিনেটলি বাইকে এসেছি, নেক্সট টাইম চেষ্টা করবো তোমরা যেটা বললাম। তো কী সুন্দর স্টেশনটা তোমাদের লাগবে দেখো। আমি সাধারণত কী করি, আমরা শান্তিনিকেতনে প্রান্তিকে নামি,
তোমরা চাইলে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামতে পারো। এই দেখো এইটা মেনটা, এটা দিয়ে বেরিয়ে চলে যাবে। দেখো বাউলরা এসেছো, এই দেখো এই যে এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরের স্টেশনের সামনেটা। তো তোমরা এখান থেকে বেরিয়েছি, পাশেই একটা এটিএম পেয়ে যাবে, বিরাট বড় ঘড়ি এখানে। আর এটা হচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, ঠিক বোলপুর রেল স্টেশনের পাশেই অপোজিটে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। এখানে যদি কোনো সময় টাইম পাও ডেফিনেটলি এসো, ভিজিট করো। রেল মিউজিয়ামে অনেক কিছু দেখবার আছে। এবার এখানেই তুমি অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে, বা যে তোমরা ট্রান্সপোর্টেশন যে মাধ্যমে নিতে চাও সেটা পেয়ে যাবে সম্ভবত। দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো নিজের যে ডেস্টিনেশন আর কি। রাত্রে অনেক কিছু অপশানস পাচ্ছিলাম, রুটি তরকারি, তরকা, ডাল, হ্যান ত্যান সমস্ত কিছু, ভাজি টাজি। তো শেষকালে ভাবলাম, মানে আমি আর তোমার বৌদি আমরা প্ল্যান করে ডমিনোজে ভাবলাম পিৎজা খেয়ে নিই, ঠিক আছে। টেক অ্যাওয়ে কাউন্টার তো বন্ধ দেখতে পাচ্ছি, নেই। চলো ভিতরে যাওয়া যাক। তো চিকেনে কোনটা নেবো সেই জন্য কনফিউজড। এখন ভাবছি চিকেন গোল্ডেন ডিলাইটটাই বেস্ট হবে নাকি স্পাইস ডাবল চিকেন। চিকেনের এগুলো নিয়ে কনফিউজ। তো তোমরা এটা সাজেস্ট করতে পারো তো যে কোনটা খাও। চলো চিকেন গোল্ডেন ডিলাইটটা নিয়ে যাওয়া যাক, রেগুলারটা, ঠিক আছে। চিকেন গোল্ডেন ডিলাইট একটা রেগুলার। তো এই যে ডমিনোজের পিৎজা, এখানে আমাদের পেপসি, ঠিক আছে। এটা ক টাকা? 60 টাকার পেপসি, দেখতে খুব সেক্সি, ঠিক আছে। তো চলো পিৎজা এখন খোলা হচ্ছে, খুলে দেখাচ্ছি। এই দেখো, অসাধারণ। আজ রাত্রে ডিনারটা আমরা পেপসি দিয়ে এবং পিৎজা দিয়ে সারবো। তো যারা তোমরা এখনও খাওনি চটপট গিয়ে খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও। কালকে দিনের জন্য অপেক্ষা করো, কালকে আরও সুন্দর সুন্দর নতুন জিনিস, নতুন ভিডিও তোমাদের বা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং শান্তিনিকেতনে কী করে দোল খেলা হয় সে পরিচয় এবং সেই যে আমাদের সাক্ষী, সেটা সাক্ষী হতে চলেছেন আপনারা, আমরা সবাই মিলে, সেটা আমি অবশ্যই দেখাবো। তো এখনকার মতো গুড নাইট।